স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সামাজিক সাংস্কৃতিক প্রতিবাদ গতি পাচ্ছে। দিন বদলের এই ধারার সঙ্গে তাল মেলাতে পারছেন না আমাদের রাজনীতিবিদগণ। তাই জনসম্পৃক্ত রাজনীতির পথ কঠিন হয়ে পড়ছে। এসব নিয়ে আজকে আলোচনা উঠা বসা। কথা বলতে স্টুডিওতে আছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোসাফ ফিরোজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শামীম রেজা। স্বাগত আপনাদের অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। আমি খুব দ্রুতই প্রশ্নে চলে আসি যে মাইকে ঘোষণা দিয়ে একজন ব্যক্তির বিরুদ্ধে জনগণ খেপিয়ে দেওয়ার ঘটনায় সেই ব্যক্তির জীবন রক্ষায় সেলিম ওসমান বিকল্প যে পথ বেছে নিয়েছেন, সেই কাজটি আপনি কিভাবে দেখছেন? সেলিম ওসমানের জায়গায় আপনি থাকলে পরিস্থিতি কিভাবে সামাল দিবেন? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। ঘটনাটা হলো যে আমি দুইটা বিষয়কে কন্ডেম করি। একটা বিষয় হলো যে যিনি শিক্ষক তার উপর এইভাবে তার একটা বিচার করা পাবলিকলি ছাত্রদের সামনে, এটা যেমন আমি সমর্থন করি না। পাশাপাশি যে শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ যে তিনি ধর্ম নিয়ে কথা বলছেন, আল্লাহ এবং আল্লাহ রসুল নিয়ে কথা বলছেন, এটা যদি সত্য হয় তো এটাও আমি সমর্থন করি না। এটা যদি সত্য হয় পর্যায়ে যখন আছে, আমি কথাটা শেষ করি যে ইদানিং কালে দেখা যায় যে ধর্ম নিয়ে বিশেষ করে ইসলাম ধর্মকে কটূক্তি করা, ইসলাম ধর্মকে হেয় করা। আমি কোনো ধর্মকে হেয় করতে চাই না, হেয় করা কোনো মানুষের কাজ না। প্রত্যেকটা ধর্মেই যার যার কাছে তার ধর্মটা অনেক বড়, অনেক বড়। সেই হিসাবে ধর্মীয় অনুভূতির প্রতি আঘাত দিয়ে কেউ যদি কথা বলে, যেমন ইদানিংকালে আপনি ধরেন এই যে একজন রূপবানের সম্পাদক যে নাকি সমকামিতাকে সমর্থন করে, সে হত্যা হইল, তার যে অপরাধ এটাকে যেমন নিন্দা করা উচিত, তার যে কার্যক্রম। আবার সে যে হত্যা হয়েছে, এই হত্যাটাও যে এটা তো হত্যা বেআইনিভাবে হয়েছে, তার কার্যক্রমকে নিন্দা করা উচিত, কার্যক্রমকে নিন্দা করা উচিত। এখন আমার বক্তব্যটা হলো যে যিনি একজন টিচার, দায়িত্বশীল লোক, আমার দাদাও একজন টিচার ছিলেন, আমি মনে করি যে তিনি এই কথাটা বলছেন কি বলেন নাই সেটা প্রমাণ সাপেক্ষে। যদি বইলা থাকেন তো তিনি অন্যায় করছেন, আর যদি না বইলা থাকেন তার উপরে চরম অন্যায় করা হয়েছে। এবং সেলিম ওসমান সাহেব যে কাজটা করছেন তিনি কোনো কারণে এটা যুক্তিসঙ্গত কোনো কাজ করেন নাই। একটা শিক্ষককে সবার সামনে কান ধরে ওঠান বসানো, এটা কোনো কারণে সমর্থন করা যায় না। আমি যদি এই জায়গায় হইতাম এইভাবে সিচুয়েশন কন্ট্রোল করতাম না। নজরুল ইসলাম বাবু, আপনারা কি একটি দেশ আমাদেরকে উপহার দিচ্ছেন যেখানে যদি কেউ দোষ করেও থাকেন, তিনি শিক্ষক হলেও তাকে আসলে কান ধরে উঠবোস করতে হয়, এবং সেই দোষের ব্যাপারটির আসলে কোনো প্রমাণ আমরা পাইনি। যে লিখিত অভিযোগ করা হয়েছে, সেই লিখিত অভিযোগের ব্যাপারে ধর্মকে কটূক্তি করার কোনো প্রসঙ্গ নেই এখন পর্যন্ত। বাবু ভাই। না, আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে বিষয়টি খুব স্পর্শকাতর এবং সারা বাংলাদেশে আলোচিত। আমি মনে করি যে বিষয়টি নিয়ে আলোচনা করাও খুব কঠিন, আবার খুব সহজ। কঠিনটা হলো এরকম যে আমি যদি মনে করি যে এটা কোনো মানুষের কাজই নয়, তাহলে তো খুব সহজ। আর যদি একজন পার্লামেন্ট মেম্বার কোনো শিক্ষককে এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত থেকে এই ঘটনা ঘটায় নিজে উপস্থিত থাকে, তাইলে আমি ধরে নিব যে শিক্ষক কি বললেন সেটা আমার ভাবার বিষয় নয়। শিক্ষক এইভাবে কেন অপদস্থ এবং অপমানিত হলেন সেইটাই আমার প্রথম ভাবার বিষয় আসবে। উনি ধর্ম নিয়ে কি বললেন বা ওনার কর্মটা কি, সেই বিষয়টা আমি মনে করি যে ফরগেট ইট, আমরা ভুলে যাই। আমরা মনে করি যে একজন শিক্ষকের শাস্তি এইভাবে কেনই বা হবে, এটা তো কেউ আমরা কামনা করি না। এখন যদি সেলিম ওসমানকেই জিজ্ঞেস করি যে এই ঘটনাটা কি সঠিক, উনি কি বলবেন? নিশ্চয়ই বলবেন না, সঠিক না। তাহলে ওনার কি হওয়া উচিত? না, কিন্তু বাবু ভাই, শিক্ষকের জীবন রক্ষার জন্য এর কোনো বিকল্প ছিল না বলে দাবি করছেন সেলিম ওসমান। তার কারণ হচ্ছে যে মানে যার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ উঠছে, সেলিম ওসমান সেখানে উপস্থিত হয়েছেন, জি, তিনি একজন নেতা, জাতীয় পার্টির এমপি, জি। উনি ওখানে দাঁড়িয়ে যদি ওনার কর্মী, ওনার এলাকার জনগণকে সন্তুষ্ট করতে না পারেন হাত উঁচু করে, তাহলে নেতৃত্বটা নিয়ে আমার প্রশ্ন। আপনাদের কারোই কি এই রকম ভাবে হাত উঁচু করে আপনারা কোন রকম কোনো কিছুর ক্ষেত্রে কাউকে সন্তুষ্ট করতে পারেন? আমরা তো এরকম দেখি নাই। না, এরকম ঘটনা তো দুই একটা ঘটে, কিন্তু সারা বাংলাদেশে তো নিশ্চয়ই এই সুন্দর শিক্ষকদের নিশ্চয়ই কান ধরে উঠবস করা ঘটনা প্রতিদিন ঘটে না, কিন্তু যখন ধরেন কোন একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মহাসড়কের উপরে বসে যান, আপনারা হাত তুললে কি তারা সেখান থেকে সরেন? কোন একজন শিক্ষক আমি বলি যদি নৈতিক ভাবে নিয়ে কোনো অধিকার আদায়ের
আন্দোলন সংগ্রামী, আপনাদের এটা তো সরকার স্বাভাবিক আপনাদের সরকার তাদেরকে পিটিয়েছে, এরকম ঘটনাই ঘটেছে আসলে না, বেশি actually এটা গতকালও সঠিক পিটিয়েছে। নয়। না। এটা আইন আমার মনে পড়ছে বাবা, এই না, কিছুদিন আমি- আগে আমি শেষ করতে দেন। কিছুদিন আগে জি আইন শৃঙ্খলা বাহিনী তো যথাযথ ব্যবস্থা নিতেই পারেন, কিন্তু আমি কি পারি? আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা বলতে পুলিশ দিয়ে তাদেরকে বুট চার্জ করা, এরকম অনেক ধরনের ঘটনা ঘটেছে। যাই হোক, আমি মানে পুলিশকে, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী ঠিকই আছে, আইন শৃঙ্খলা আইন বাহিনী। শৃঙ্খলা বাহিনী, সেখানে টিএনও ছিলেন, পুলিশের কিছু কর্মকর্তা ছিলেন বলে কালকে পরিচালনা আমি পর্ষদের- মনে করি যে সেখানে পুলিশ টিএনও সাহেব উপস্থিত থাকা অবস্থায় নিশ্চয়ই এমপি সাহেব যদি এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকেন, ওনাদেরও নৈতিক যদিটা দায়িত্ব কেন বোধ বলছেন থেকে- বাবু ভাই, আপনি কোন জায়গাটা যদি আমি যদি বলছি এই কারণে, আমার কথাটা যদি সঠিক মনে করেন, না না, এই তাহলে যদিটা কোন যদি আমাকে একটু বলেন তো, মানে আমরা আপনার ডাউটটা দেখেছি কোন উপস্থিত জায়গায় আছেন। যে রাইট। তাই আমি Thank মনে you so করি much. ওনারাও ওনাদের নৈতিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ দীপু ভাই, হয়েছে। আমি একটু আপনাকে জানতে চাইবো যে আপনি কি মনে করেন? আমি কিন্তু আসলে যতই বিষয়টি নিয়ে বলি, আমার কাছে মনে হয় যে বর্তমানে দেশের যে অবস্থা, ওই শিক্ষকের আসলে জীবন হুমকির মুখে পড়তো শুধু এই একটি কথার কারণে। আপনি কি মনে করছেন একটু? এটা প্রশ্নই ওঠে না। এটা হলো মানে কিছু আমি বললাম তো, এলাকায় এলাকায় কিছু গডফাদার আছে। গডফাদাররা সামন্ত যুগীয় একটা শাসনের অংশ হিসাবে এই কাণ্ড ঘটিয়েছে। এখানে কোনো নীতি নৈতিকতার কোনো ব্যাপার নেই। আমি খুব হতাশ হলাম, প্রথম ফ্লোর দিলেন তরুণ ভাইকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। তিনি একটি, যদি কেউ বলে থাকে, এখন এই প্রসঙ্গটা আনা মানেই হচ্ছে কিন্তু ওই যে ব্লগার হত্যাকাণ্ডের মতন, যে না তারা এই কথা কেন লিখবে, সুতরাং যেন হত্যাকাণ্ডটা জায়েজ, এই ধরনের একটা কথা কিন্তু চলে আসে। এই যে উনি বলেছেন কি বলেন না, এই কথাগুলি এখন প্রসঙ্গটা আনা মানেই হচ্ছে এই শিক্ষককে যেভাবে নির্যাতিত লাঞ্ছিত করা হয়েছে, এটা একটা চরম, মানে কি বলবো, একটা সারা বাংলাদেশের মানে যা শিক্ষিত বিবেকবান মানুষের মনকে স্পর্শ করেছে। আমি তো বলবো যে সরি স্যার, আমি বলবো যে এটা সরি বাংলাদেশ। এই স্লোগান নিয়ে সমস্ত বিবেকবান মানুষের এর বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ করা উচিত। কারণ এইটা যে কত বড় একটা ঘোরিত অন্যায়। আমার মনে হয় যে এই শিক্ষককে যদি গুলি করে যদি মারাও হতো, তাও বোধহয় এতটা আমরা লজ্জিত এবং অপমানিত হতাম না। সুতরাং এখন তিনি যদি বলে থাকেন, তাহলে একটি এই অবস্থার মধ্যে নেই। তিনি বলেছেন কি বলেননি, সংসদ সদস্য তার কোনো তোয়াক্কা না করে মসজিদের মাইকে একটা ঘোষণার উপর ভিত্তি করে জনরোষ থেকে এইভাবে তাকে জীবন বাঁচানোর জন্য যে পদ্ধতিটা বেছে নিলেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। একটা জনপ্রতিনিধি কিভাবে জনরোষ থেকে মানুষকে বা তার একজন শিক্ষককে বাঁচাবেন, আমি শিক্ষকও না, একজন যদি সাধারণ মানুষ হতো তাকে কিভাবে বাঁচাবেন, তার নানান রকম কৌশল আছে, নানান রকম রাজনৈতিক প্রক্রিয়া আছে। তিনি নিজেও যদি আক্রান্ত হতেন, তাও এই শিক্ষকের সম্মান মর্যাদা রক্ষা করার মধ্য দিয়ে, যদি সেলিম ওসমানও যদি আক্রান্ত হতেন, তাও আমি মনে করবো যে একজন সংসদ সদস্য হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেছেন। কিন্তু এখানে তো দায়িত্ব পালন করেননি, বরং জনরোষ যেই ঘটনাটা ঘটিয়েছে তার চেয়ে ন্যাক্কারজনক ঘটনা কিন্তু সেলিম ওসমান ঘটনার মধ্য দিয়ে আমাদের পুরো জাতিকে লজ্জিত করেছে এবং আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে। অধ্যাপক শামীম রেজা, আপনি আপনার মন্তব্য শুনতে চাইবো যে ওই সময় তার জীবন বাঁচানোটা জরুরি ছিল বলে সেলিম ওসমান মনে করছেন, এবং তাকে জীবন বাঁচানো যেত না এরকমটাও মনে করছেন সংসদ সদস্য সেলিম ওসমান, যদি না তাকে ওই কাজটি করানো হতো। জীবন বাঁচানো পর্যন্ত প্রেক্ষিত কেন তৈরি হলো? এটা ঘটছে বেশ আগে। তার আগে এখানে প্রশাসন আছে, তার এখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা আছে, তার এখানে সমর্থক লোকেরা আছে, এবং তার জীবন বাঁচানো যাবে না এতগুলো। আমি তো সামগ্রিকভাবে একটা জিনিস দেখে একটা ভয়ঙ্করভাবে অসহিষ্ণুতার একটা বহিঃপ্রকাশ, সেটা হয়তো ফিলোসফিক্যালি এখন আলোচনা করা যাবে না। আর একটা হচ্ছে আমাদের নেতৃত্বের বড় একটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমি যদি নেতৃত্ব না দিতে পারি, আমার তাহলে জনপ্রতিনিধিত্বের বিষয়টা আমাদেরকে নতুন করে ভাবতে হবে যে কে আমাকে প্রতিনিধিত্ব করে। সেই প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের বা সেই প্রশাসনের ব্যক্তিদের বা যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, তাদের যদি জনগণের উপর এইটুকু নিয়ন্ত্রণ না থাকে, এইটুকু যদি তাদের স্বাভাবিকভাবে একটা মানুষকে যে কোনো পরিস্থিতিতে রক্ষা করবার যদি ব্যবস্থা না থাকে, তাহলে তো জনপ্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুলতে হবে। মানে আমি বলছি প্রতিনিধিত্বের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলতে হবে, জনসম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলতে হবে। আমার কাছে খালেদ যে আলোচনাটা একদম খুব স্ট্রেট ফরওয়ার্ড, যে কোনো মন্তব্যের জন্য, যে কোনো বক্তব্যের জন্য, সেটা ধর্ম হোক, সেটা রাজনীতি হোক, সেটা ব্যক্তিকে নিয়ে হোক, সমাজকে নিয়ে হোক, সেটা বিচারের দায়িত্ব কার? সেটা বিচারের দায়িত্ব কোনো ব্যক্তির না, সেটা বিচারের দায়িত্ব কোনো জনপ্রতিনিধির না, সেটা বিচারের দায়িত্ব প্রশাসনের না, সেটা বিচারের দায়িত্ব ওই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও না। আমি আবারও শব্দটা বলি, বিচার। বিচার সুনির্দিষ্টভাবে আমাদের কিন্তু কর্তৃপক্ষ আছে, কে বিচার করবে। যদি কাউকে ধরার প্রয়োজন হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। যেটুকু প্রশাসনের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে আমরা জানি সেটা কতটুকু, যেটুকু জনপ্রতিনিধিরা করতে পারেন সেটুকুর আমরা আওতায় জানি। সুতরাং যে কোনো বাংলাদেশের কোনো ব্লাসফেমি আইন নাই,
অতএব যে মনে হলো যে কোনো দেশের একটা রাষ্ট্রের মতো যে দেশের রাষ্ট্রনী আছে, আপনি কথায় কথা আমাকে ফেলে দিলেন যে কোনো একটা খাতের মধ্যে, জিনিসটা এত সহজ হওয়ার কথা না। মানে এখানে দুটো ঘটনা দেখেন কন্ট্রাডিক্ট করছে। একটা হচ্ছে ওই শিক্ষকের শৃঙ্খলাজনিত কারণ হচ্ছে, আরে বাবা শৃঙ্খলাজনিত কারণ তো অনেকভাবে মোকাবেলা করা, এর গভর্নিং বডি আছে, রাষ্ট্রের বিধিবিধান আছে। আমি যদি কাউকে শাস্তি দিয়ে থাকি, গায়ে হাত দিয়ে থাকি, তার সুনির্দিষ্ট আইন আছে, এর জন্য সালিশও আছে। আপনি যদি বড় বিচারে নাও যেতে পারেন, বহুভাবে নিরসন করা যায়। তার সঙ্গে যে বিষয়টা আমার মেলাচ্ছে সেটা আকাশ পাতাল পার্থক্য, একটার সাথে একটা মেলে না। আর একটা কথা উল্লেখ করতেই হবে যে আমাদের প্রতিটা মন্তব্যের একটা প্রেক্ষিত থাকে। মন্তব্যটা কোথায় করা হচ্ছে, কি কারণে করা হচ্ছে, কোন সময়ে করা হচ্ছে, কি প্রয়োজনে করা হচ্ছে। আপনি যদি ঢালাও ভাবে যে কোনো বক্তব্যকে, আমি আবারও বলি, সেটা ব্যক্তির সম্পর্ক হতে পারে, রাষ্ট্র সম্পর্ক হতে পারে, সমাজ সম্পর্ক হতে পারে, রাজনীতি নিয়ে হতে পারে, ধর্ম নিয়ে হতে পারে, সেটাতে বিভিন্ন প্রেক্ষিত আছে। সেটা শ্রেণীকক্ষ একরকম, সামাজিক আলোচনা একরকম, তাই না? আমাদের অনানুষ্ঠানিক আলোচনায় হতে পারে যে এটা যে কোনো একজন সবচেয়ে বড় নেতা, ধরে নেন বাংলাদেশের একজন অত্যন্ত এই মুহূর্তে ক্ষমতাসীন যারা আছে তাদের গুরুত্বপূর্ণ নেতা, উনি ঘরোয়াভাবে একটা কথা বলছেন, তার তো একটা সীমা আছে যে কথাটা কত দূর পর্যন্ত উদ্ধৃত করা যাবে। আমরা একটা আলাপ করছি, সেই উদ্ধৃতির সীমাটা আমরা জানি। অতএব একটা ব্যক্তি একটা কথা বললে সেটা প্রেক্ষিত বিবেচনা না করে আমি উল্টা যে কোনো একটা সিচুয়েশন হতেই পারে, মানুষের মধ্যে বহু রকম মানুষ থাকে, মত তৈরি করবার এক ধরনের প্রবণতা আমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু আমরা সমস্ত বিষয়গুলোকে গুলিয়ে ফেলছি। তার শৃঙ্খলাজনিত বিষয়টা একটা, আর পরে যেটা বলছে সেটা একেবারে ভিন্ন মাত্রা। এবং আমি আবারও আমার কথাটা জোর দিয়ে বলি যে বিচারের দায়িত্ব, বারবার আমরা বিচারের জন্য সুনির্দিষ্ট প্রতিষ্ঠান আছে, বিচারালয় আছে, বিচারের দায়িত্ব কিন্তু কারণ না, এর বাইরে বড় যে ধরপাকড়ের দায়িত্ব থাকতে পারে, গ্রেপ্তারের দায়িত্ব থাকতে পারে, কিছু ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগের দায়িত্ব থাকতে পারে, এমনকি জনপ্রতিনিধিদের কিছু জুরিসডিকশন আছে যেটা তার এলাকায় করতে পারেন। গভর্নিং বডিরও দায়িত্বের একটা সীমা আছে, সেই সীমাগুলোকে আমরা অতিক্রম করে যাচ্ছে কিনা। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা একটা বিরতি নিব, এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যাতে আসলে কারো নামে যদি ধর্মের কোনো বিষয় অবমাননা করা হয়েছে বলে দেওয়া যায়, তখন আমরা আসলে বিচারের দায়িত্ব বিচারের কর্তৃপক্ষের মধ্যে না নিয়ে নিজের হাতে তুলে নিচ্ছি। এটা আমরা সকলেই নিচ্ছি। এই ব্যাপারে আপনার মন্তব্য একটু শুনতে চাই। আপনার প্রথম মন্তব্যের ক্ষেত্রেও সেটি অনেকটা রয়েছে যে আপনি মনে করছেন সেটা অন্যায় হয়েছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। আমি বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনি আসলে এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা যেখানে আসলে কারো বিরুদ্ধে ধর্ম নিয়ে কোনো কিছু বললে তার আসলে জীবন সংশয় দেখাই দেয়, এবং যেটি আপনারা একরকম সমর্থনই করছেন। ধর্মটা আমাদের একটা বিশ্বাস, একটা পার্ট অ্যান্ড পার্সেল। এখন প্রশ্নটা হলো যে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলাটা এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আমি এই ঘটনা ছাড়া একটু বলতে চাই যে আপনি এই বক্তব্যটা একটু আপনি ব্যাখ্যা করতে, কোথায় ফ্যাশন হয়ে দাঁড়ায়? ফ্যাশন হয়ে দাঁড়াইছে যেমন এই যে ব্লগাররা যে লেখে, আপনি পড়ে দেখেন তারা কি লেখে। ব্লগারদের লেখা আমি পড়বো কেন, আমার ভালো লাগে না, আমি শুনেন আপনার কথা। আপনি যখন প্রচার করেন আপনি একটা, আমি এই দেশের 92% ব্লগারদের লেখা আমি কখনো প্রচার করি না, ইসলামে বিশ্বাস করে, মুসলমান ধর্মে বিশ্বাস করে, আর সেখানে আপনি মন বানানো কথা বলবেন, আর এই কথাটা অন্যান্য বুদ্ধিজীবীরা এসে বলবে যে এটা মুক্ত চিন্তা। এটা কিন্তু মুক্ত চিন্তা না। কোথায় ব্লগারদের কথা, কোথায় কোন গণমাধ্যমে কবে ব্লগারের কথা প্রচার করা হয়েছে? শুধুমাত্র আমার দেশ পত্রিকা ছাড়া যে পত্রিকায় বারো কোনো চ্যালেঞ্জও করে নাই, ওরা তো নাও করে নাই যে আমরা এই কথা বলি দরকার নাই, মানে আমরা তো এটা প্রচারও করছি না, আমলে নিচ্ছি না। কিন্তু আমলে যাবে না কেন? আমলে তো নিচ্ছি না। আপনি এই দেশে 92% লোক একটা বিশ্বাস করে, বাদ দেন 10% লোক যদি একটা বিশ্বাস করে, বা একটা যে কোনো লোকে, আমি একটা ধর্ম বিশ্বাস করি, ধরেন যে ধর্মে বিশ্বাস করে, তো ধর্মীয় অনুভূতি তো তুমি আঘাত দিবা কেন? আর সবসময় ইসলামের বিরুদ্ধে কথা বলবা কেন? আরো তো ধর্ম আছে, তোমার ধর্মের যেটা সংস্কার করতে হবে, তোমার ধর্মের বিরুদ্ধে কথা বলো, তোমার সম্পর্কে কথা বলো। আচ্ছা, যাক, এই কথাটার মধ্যে আসি যে সেলিম ওসমান এই তাকে রক্ষা করার ব্যাপারে কি পদ্ধতি নিছেন এবং কি উনি কি মনে করে করছেন, এটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হলো উনি কি কাজটা করছেন। উনি যেই কাজটা করছেন যে একজন শিক্ষককে সবার সামনে কানে ধরে উঠবোস করেছেন, এটা অবশ্যই একটা নিন্দনীয় কাজ। কিন্তু এখন দেখা যায় সবাই আমি বলি উঠা পড়ে লাগছে এটাকে সেভ করার জন্য। যেমন আপনি এসপির বক্তব্যটা দেখেন, এসপির বক্তব্যটা কি, যে এখানে পুলিশের কিছু করণীয় নাই। পুলিশ এসপি দায়িত্ব হইল একটা লোককে, যদি এখন ডাকাতের আসামিও হয়, তাকে যদি মানুষকে মেরে ফেলে, সেখানে সে যদি সংবাদ পায় যে তাকে কিল করা হচ্ছে, এসপির দায়িত্ব, পুলিশের দায়িত্ব তাকে গিয়া সেখান থেকে রক্ষা করা। কিন্তু এসপি উল্টা বক্তব্য দিল যে সেখানে আমাদের কিছু করণীয় নাই। তো আমার কথাটা শেষ করতে চাই। আপনি একটা সুন্দর কথা বলছেন যে বর্তমানে দেশের অবস্থা পরিপ্রেক্ষিতে আজকে
এই যদি কেন এগুলি আজকে পাল্টাপাল্টি হচ্ছে, এই আজকে যদি বিএনপির কোনো এমপি ঘটনাটা করতো, তবে ভারতীয় হাই কমিশনার জ্ঞান যে উপস্থিত হতো, মোদি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে টেলিফোন করতো, এটা তারা বলতো যে বিএনপি এখানে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। বিএনপির কে করলে এই কাজটা? যদি বিএনপির কোনো এমপি করতো। আচ্ছা, দেশের আইনটা তখন দুই ভাগে বিভক্ত। আচ্ছা, একটা হলো সরকারি দলের লোকের জন্য একরকম, আর বিরোধী দলে যারা আছে তাদের জন্য আরেক আরেক রকম। মানে উনি আপনি এই প্রসঙ্গ ধরে আমি একটু আমি এই কথাটা আবারও ক্লিয়ার যে আজকে যদি এই যে কতগুলি কথা বলতেছে যে বিভিন্ন আমার কাছে আমার আমি 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 কোরআন থেকে বলতেছে যেমন এসপির বক্তব্যটা, আমি এসপি যদি আজকে যদি বিএনপি কোন লোক করতো তো এসপি তার গোষ্ঠী সুদ্ধ ধরে নিয়ে, আমি আর এখন বলতেছে যে এই একজন প্রধান শিক্ষককে পিটাইছে বা ভোট নেওয়া হয়েছে, এটা ব্যাপারে পুলিশের কোনো করণীয় নাই। আচ্ছা, এই বিষয়টাও ধরে এমনিতে আপনি হলে ওই শিক্ষককে কান্দরে উঠবোস করাতেন না, প্রশ্নে ওঠে না, কিন্তু তাকে অন্যভাবে। আচ্ছা, যাই হোক, এখানে সিচুয়েশন ট্যাকেল করা। জনাব নজরুল ইসলাম বাবু, দুটি বিষয় সামনে এসেছে। একটি হচ্ছে যে ওই শিক্ষককে কান্দরে উঠবোস করার ফলে আমরা শুনেছি যে আওয়ামী লীগের সরকারের জনপ্রিয়তা অনেকখানি বেড়েছে। এই বিষয়টি ঠিক কিনা? কারণ যেহেতু 92% মুসলমানের দেশ, মানে অবান্তর হয়ে গেল না? না, এখানে জনপ্রিয়তা যাচাই বাছার বিষয় নয়, বিষয়টি হলো মানবিক, বিষয়টি হলো অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো, সঠিক চিন্তা চেতনার মধ্য দিয়ে বাস্তবায়ন করা যায় কি সেইটা নিয়ে ভাবা। কিন্তু সেখানে জনপ্রিয়তা যাচাই বাছাই সেটি নিয়ে যে ভাবছেন, যেটি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, যেটা বলে যে বিএনপি লোক হলে আপনারা মানে মানে মোদি চলে আসতো, কিন্তু আপনারা আসলে নিজেদের বিরোধী দল বলে কিছু বলছেন না। না, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমরা ভাবছেন এইটাই হলো আমাদের দুর্ঘটনা, দুর্ভাবনা। আচ্ছা, যেটা তৈমুর আলম খন্দকার সাহেবরা ভাবেন, শুধু শুধু গোলা পানিতে মাছ শিকার করতে চান। এখানে আওয়ামী লীগ বিএনপি বা জাতীয় পার্টির বিষয় না, তো বিষয়টা হলো একজন শিক্ষককে নিয়ে একজন পার্লামেন্ট মেম্বারের নৈতিক দায়িত্ববোধ এড়িয়ে কিছু ঘটনা ঘটানো। সেই ক্ষেত্রে সেখানে পুলিশ প্রশাসন ছিল, সেখানে সিভিল প্রশাসন ছিল, যেহেতু ইউএনও ছিলেন, ওসি সাহেব ছিলেন, তারা কেন তাদের নৈতিক দায়িত্বটা পালন করতে পারে নাই, সেইটা এখন আপনি যখন এই কথা বলছেন, একজন দর্শক ঠিক আপনার কথার প্রতিধ্বনিমূলক একটি এসএমএস পাঠিয়েছেন। তিনি বলছেন, এখন যদি সংসদ সেলিম ওসমান বাইরে যান এবং কোনো একটি আক্রমণাত্মক জনগোষ্ঠী যদি তাকে আক্রমণ করে, তাহলে পুলিশের কি দায়িত্ব হবে তাকে তার সামনে কান ধরে উঠবোস করে তাকে বাঁচানো? না, এই যে আপনি একটা চমৎকার আমি বলিনি, এটা আলী সাহেব বলেছেন। আলী সাহেবকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু আলী সাহেবকে আমি জিজ্ঞেস করি, একটি অন্যায়ের এই শাস্তি কি এই হতে পারে যে আরেকটি অন্যায়? নিশ্চয়ই না। সেলিম ওসমান যদি এই ঘটনার সাথে সম্পৃক্ত হয়ে থাকেন, সেটার জন্য আপনি দেখেছেন হাইকোর্ট একটা ব্যবস্থা নিয়েছে, বাংলাদেশের সকল মন্ত্রীর পক্ষ থেকেই বিবৃতি এসেছে, সরকার বসে দেখেনি, তাৎক্ষণিকভাবে শিক্ষামন্ত্রী একটা কমিটি করেছেন, তদন্ত কমিটি করেছেন, এখানে তো কোনো ছাড় দেওয়া হয়নি কাউকে। এখানে শামীম ওসমান, সেলিম ওসমান, নজরুল ইসলাম বাবু, তৈমুর আলম খন্দকার বিষয় না, বিষয়টি হলো এই ঘটনার সত্যতা যাচাই করে জানতে চাই যে এটা তদন্ত কমিটিতে কি তদন্ত করে বার করবেন, এটাতে যে যেমন ধরেন এটি কি জানার বাকি, মানে এটার মধ্যে একটা জিনিস আমি আপনাকে বলতে চাই, সেটা হলো যে আপনি কি ফাঁসির বদলে ফাঁসি দিতে চান? না না, তদন্ত কমিটিতে কি বাইর হবে? ইনভেস্টিগেশন করে বের করতে হবে যে কি আমরা কি বাইর করতে চাচ্ছি, কেন মাইকে ডাকা হলো, কি কারণে এই মাইকে ডাকার জন্য এই শাস্তি হতে পারে না। সেলিম ওসমান আসলে যে কাজটি করেছেন কোনোভাবে সেটা জাস্টিফাইড না, তাহলে তদন্ত করার কি দরকার? জাস্টিফাইড না এই কারণে যে এই ঘটনাটা, আমি একজন পার্লামেন্ট মেম্বার, কারণ আমার সামনে একটা ঘটনা ঘটলো, সেই মুহূর্তে কেন আমি ভূমিকা রাখতে পারলাম না, সেই ব্যর্থতার কথা আমাকে নিজেকেই বলতে হবে, অথবা সফলতার কথা আমাকেই জানাতে হবে। সেইটা ইনভেস্টিগেশনের বিষয় রয়েছে না। একটা ভালো কথা বলছেন যে আসলে আইন তো দুইটা, একটা সরকারি দলের আর একটা বিরোধী দলের। ওই মনে করেন পঞ্চগড়ে একটা বাস পোড়ানো হলো, এই সেই আরেকটা প্রান্ত, চট্টগ্রামের আরেক প্রান্ত থেকে। আমি একটু শেয়ার করতে চাই, এই যে একটা ইস্যু ভিত্তিক বিষয়কে আপনারা ভিন্ন দিকে দাবিত করছেন, সেটাই হলো আইনকে সবসময় সরকার তো যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে, তাহলে সরকার কোথায় ব্যবস্থা গ্রহণ করেছে? তাৎক্ষণিকভাবে ব্যবস্থা, সরকার কি দায়িত্ব যে একজন
ব্যক্তি অপরাধ করেছে তাকে ধরে এনে ফাঁসি দিয়ে দাও। না মানে সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে বাবা? সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে, সেটি কি? তদন্ত সাপেক্ষে যদি সে সেটি কি? দোষী হয়ে মানে থাকে, সেই ব্যবস্থার মধ্যে তাকে বরখাস্ত হতে তাকে আইনের আওতায় আনা হবে, বিচার বিভাগের আওতায় আনা আমি হবে। একটু কথা বলার- এটাই তো জি, সরকারের জি, দায়িত্ব। দিব ভাই প্লিজ। মানে যদি আমাকে একটু সুযোগ দেওয়া হয়, জি, বাবু ভাই জি, দেবেন? হ্যাঁ, বলেন। আচ্ছা, সেটা হলো যে আমি বলতে চাচ্ছিলাম এই অর্থে যে দেখেন একটা অনেক ঘটনা ঘটে, মনে করেন ওই পঞ্চগড়ের বাস পোড়ানো হলো, চট্টগ্রামের এক প্রান্ত থেকে একজন নেতাকে অ্যারেস্ট করা হলো, ওই তদন্ত আগে অ্যারেস্ট। আমার কথা হলো যে এই যেই ঘটনাটা আমরা ভিডিওতে পরিষ্কার করে দেখলাম, এখানে ওই যে এই প্রশ্নটা তো আসলো, যেখানে তদন্তের কি আছে, চোখের সামনে দেখছি এই কাজটা হচ্ছে কেউ গর্হিত অস্বীকারও অপরাধ। করছে না। সারা বাংলাদেশের মানুষ ক্ষোভে বিক্ষোভে আজকে এই শিক্ষক সমিতি ফেডারেশন, যে হয়তো এই শিক্ষক হয়তো ওই ফেডারেশন হয়তো কোনো সদস্যও না হয়তো, তারাও বিবৃতি দিয়েছে, পূজা কমিটি বিবৃতি দিয়েছে, চোখের সামনে। এত বিবৃতিও দরকার নেই। এই যে আজকে 3 দিন ধরে যে ঘটনাটা সমস্ত মিডিয়াগুলো প্রচার করছে, আমরা চোখের সামনে দেখছি, এমনকি সেলিম ওসমানও তো অস্বীকার করেনি যে না আমি এরকম ঘটনা করিনি, কারণ এটা সবার সামনে ঘটছে। এটার পরেও তদন্ত লাগে, তদন্ত ছাড়া তার আগে অ্যারেস্ট হয়ে যায় না অনেক ঘটনায়। আমি সেই অর্থে বলছি, আমি কোনো সরকারকে ড্যামেজ করার অর্থে বলি নাই। আজকে না, ঘটনাক্রমে জড়িত যদি থাকলে হয়তো আমি ঘটনাক্রমে arrest যদি হয়ে যেত। আজকে বিএনপি ক্ষমতায় থাকতো তাহলেও কিন্তু একই কথা বলতাম। তাইলে আপনারা অ্যারেস্ট করছেন। সুতরাং আমরা চাচ্ছি যে এই ঘটনা তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যাওয়া। দুর্ভাগ্য যে নারায়ণগঞ্জে সারা জাগানো অনেকগুলি ঘটনা, ত্বকী হত্যাকাণ্ড, 7 মার্ডার, কিন্তু দিব আমি একটু মানে একের পর এক ঘটনা আমি ঘটছে, একটু কিন্তু এই যে নির্বিকার আমি চিত্ত। একটু একাডেমিক ইন্টারেস্টে জানতে চাই। ধরেন আব্দুল লতিফ সিদ্দিকী যখন হজকে অবমাননা করে একটি কথা বললেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করতে পেরেছিলেন, তাকে দল থেকে বহিষ্কার করতে পেরেছিলেন, কিন্তু বিরোধী দলীয় এমপি এই ক্ষেত্রে আসলে তাৎক্ষণিক শাস্তি কি দেওয়া সম্ভব, যেটি আমরা লতিফ সিদ্দিকের ক্ষেত্রে দেখেছিলাম? এটা তো তাৎক্ষণিক ফৌজদারি অপরাধ, সে কান ধরে যে উঠবাস করে, একটা তো নির্যাতন। জি, এই নির্যাতন মামলাই তো arrest করা সেই যায়। নির্যাতন মামলাটি হ্যাঁ, নেওয়া দরকার। শুধু আচ্ছা, অ্যারেস্ট করা যায় না। এখানে আরেকটা কথা কালকে মোহাম্মদ জমির বলেছেন যে তিনি বলছিলেন আমাদের আলোচনায় যে স্পিকার কিন্তু নিজের ক্ষমতা বলেও কিন্তু এই ব্যাপারে অ্যাকশনে যেতে পারে, কারণ একজন সংসদ সদস্য যে ঘটনাটি ঘটিয়েছে তিনি কিন্তু একজন সাধারণ মানুষ বা একজন নেতা না, তিনি কিন্তু আইন প্রণেতা। যে আইন প্রণেতা হয়ে আইন ভঙ্গ করে তার অপরাধ অন্যান্যদের থেকে আরো বেশি। সুতরাং এই ব্যাপারে তাৎক্ষণিক অ্যাকশন নিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করা দরকার ছিল সরকারের। বাবু ভাই আমি কথা বলেছি, কোন সরকার আমি একটু অধ্যাপক শামিল আপনার কাছে যেতে চাই, হচ্ছে যে গণমাধ্যমের ভূমিকা এই ঘটনার পরে, গণমাধ্যমের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? আপনি যদি খুব সংক্ষেপে বলেন, আমরা দর্শকদের মতামত পড়তে চাই। দর্শকদের মতামত মোহাম্মদ মাহবুব রহমান বলছেন বাংলাদেশে আজ ধর্ম নিয়ে নতুন একটি সমস্যার সৃষ্টি হচ্ছে। রায়হান বলছেন যাদের সামনে বা যারা এই কাজ করতেছে তাদেরকে মিডিয়ার সামনে কান ধরে উঠবোস করানো দরকার। হিমাল বলছেন ফার্স্ট দি হেডমাস্টার শুড বি গিভেন হিজ পোস্ট। মানে অনেকে আবার এটি বলছেন তিনি যদি আল্লাহর ব্যাপারে কোনো কটূক্তি করে থাকেন তাকে আসলে শাস্তি আওতায় আনতে হবে। গণমাধ্যমের ভূমিকাটি আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? গণমাধ্যম অন্যান্য ক্ষেত্রে যা করে এখানেও তাই করছে, যে ঘটনাগুলো ঘটছে সাপ্রাণ চেষ্টা করেছে। তবে এবার আমি খেয়াল করলাম যে গণমাধ্যম বোধহয় একটু সতর্কভাবেই সংবাদটি দিচ্ছে, কারণ খুব বেশি বিশ্লেষণে সে যায়নি। আমি অন্তত প্রথম দিন থেকে খেয়াল করছি যে সব পক্ষের একটা বিবৃতি দেবার গণমাধ্যম চেষ্টা করছে। সেটার একটা কারণ হয়তো হতে পারে যে একটা সংবেদনশীল বিষয় অন্তর্ভুক্ত আছে দেখেই হয়তো গণমাধ্যম কোন রকম ব্যাখ্যা বিশ্লেষণে না গিয়ে অনেকটা সরাসরি সংবাদ দিচ্ছে। এখন গণমাধ্যম তো সিটিজেন জার্নালিস্ট যেগুলো তুলে এনেছে, সাধারণ লোক যেটা ভিডিও করেছে সেটা দিয়েছে, এবং আপনি দেখেছেন যে আন্তর্জাতিক গণমাধ্যমেও এই একই রকম সাধারণ, এখানে তো আর কোনো সাংবাদিক উপস্থিত ছিলেন না। গণমাধ্যম কিন্তু অত্যন্ত সোচ্চার, এবং প্রতিটা গণমাধ্যম অন্তত এই এক ইস্যুতে কিন্তু এক সুরে কথা বলছে যে কান ধরে উঠবসের মধ্য দিয়ে যে একটা চাপ তৈরি করা, যে এর ব্যাপারে যাতে এইরকম ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে যাতে সরকার একটা তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেয়, সেটার ব্যাপারে সতর্ক হয়ে গণমাধ্যম বরং অত্যন্ত ফলো করে ঘটনাটা অত্যন্ত ফলো করেছে। কিন্তু আপনি যদি মনে থাকে ঘটনাটি শুক্রবারের পরে গণমাধ্যম কিন্তু পিক করেছে, যখন ফেসবুক সহ অন্যান্য সামাজিক গণমাধ্যম ব্যাপারটি, সামাজিক মাধ্যম ব্যাপারটিকে খুব বেশি সামনে তুলে নিয়ে আসার পরে আমি দীপভাইয়ের কথা যদি একটু সংক্ষেপে উত্তর দিই, যে আমি যেটা বলতে চেষ্টা করছিলাম যে অন্যান্য মাধ্যমে যেমন গণমাধ্যম একটা বিশ্লেষণে যায় এক ধরনের, এখানে গণমাধ্যমে লক্ষ্য করেছি যে রিপোর্টগুলো অকুস্থল থেকে আসছে সেগুলো তো জার্নালিস্টরা করেনি, প্রাথমিকভাবে যারা ভিডিও করেছেন বা রেকর্ড করেছেন সেগুলোই করেছেন ব্যাপকভাবে, এবং পরবর্তীতে ফলো আপে আমি লক্ষ্য করছি যে বিভিন্ন পক্ষের বক্তব্যগুলো আনছেন, এতে তো সত্যই প্রতিষ্ঠিত হয়, সেটা গণমাধ্যমকে আমি কৃতিত্বই দিচ্ছি ওই অর্থে। কিন্তু আমি সতর্কতা এই কারণে বলছি যেখানে আসলে বিশ্লেষণে যাওয়াটা হয়তো আপাতভাবে একটু কঠিন, কারণ
একাধিক ধরনেরও বক্তব্য আসছে। আমি একটু আমার আবার একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আমি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের উদ্দেশ্যে আমি অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি আমি জনাব নজরুল ইসলাম বাবুকে এবং বেশিরভাগ লোকজন দীপু ভাইকে সমর্থন করে কথা, জনাব মুসাফিরকে সমর্থন করে কথা বলেছেন। আমি দুই একটি যদি শোনাই, সেই দুই একটি এরকম যে সেলিম ওসমানকে টিচারের নিকট ক্ষমা চাওয়ানো উচিত, ক্ষমা চাওয়ানো যায় কিনা সেটার ব্যাপারে প্রশ্ন করেছেন। সুব্রত বলছেন হাউ ডিড ইউনো এন্ড পুলিশ প্রেজেন্ট দেয়ার এন্ড লেট ইট হ্যাপেন, দে নিড টু বি অ্যাকিউজড এজ ওয়েল। রাকিব বলছেন আমার মতামতটা যে কে মসজিদের মাইক দিয়ে মাইকিং করলো। ডালিম বলছেন জীবন বাঁচিয়ে সেলিম ওসমানকে কোনো ভুল করলেন কিনা মসজিদের মাইক ব্যবহার করে এ ধরনের আহ্বান জানানো, এবং সেইটার ভয়ঙ্কর দিকটা আপনাদের চোখে পড়ছে কিনা রাজনীতিবিদ হিসেবে জনাব তৈমুর আলম খন্দকার, জনাব নজরুল ইসলাম বাবু আপনাদের কাছে জানতে চাইবো, আর আপনাদের মন্তব্য শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে এই পর্বটি আমাদের খুব সংক্ষেপে আমরা এরপরে আমার একটা পর্ব থেকে, তো এই পর্বটিতে আমরা খুব সংক্ষেপে একটু শুনতে চাইবো যে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার আপনি আমাদের জনগণের মন্তব্য শুনছিলেন। আমাদের এইরকম মন্তব্য আসছে যে আসলে এই যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তাতে আসলে রাজনৈতিকভাবে একজন আরেকজনকে যে দোষারোপের রাজনীতি সেটা অনেকটা বেশি, যে আপনাদের বিএনপি এবং আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে এবং ধর্মকে ব্যবহার। না, বাস্তবতা হলো যে এই বিষয়টার উপরে আমি সীমাবদ্ধ থাকতে চাই। একটা বিষয় হলো আল্লাহকে নিয়ে কথা বলা, আল্লাহকে নিয়ে অপমান অপদস্থ করা, এইটা অপপ্রচার হতে পারে। কারণ আমাদের দেশের আমি ব্যক্তিগতভাবে আল্লাহর প্রতি অনুগত, আমি আমার ধর্মের প্রতি অনুগত। আমি একজন বাঙালি, দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি যেমন পয়লা বৈশাখ উদযাপন করি খুব ঘটা করে, আবার আমি ধর্মটাও আমার নিজ অনুযায়ী আমি ধর্মটা কঠিনভাবে পালন করার চেষ্টা করি। আমি একজন বাঙালি এবং আমি একজন কঠিন মুসলমান, আমি এটা বিশ্বাস করি। এবং একজন মুসলমান হিসাবে আরেকজন ভিন্ন ধর্মের লোকের প্রতি যে অন্য ধর্মের বিশ্বাসী তার প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে। যেহেতু ইসলাম সাম্প্রদায়িক ধর্ম না, এখন তার বিরুদ্ধে অপপ্রচার হইতে পারে, কিন্তু সে এখন আবার যদি কথাটা আসে, আমরা কোনো কারণে আল্লাহকে নিয়ে কেউ যদি আমার বাবা নারায়ণগঞ্জে জন্ম নিয়েছেন, আমি সেই জন্য আমি আপনাকে সেই দাবি প্রশ্ন করতেছি যে নারায়ণগঞ্জে তোলারান কলেজ ছিল যেটাতে আমার বাবা ছাত্র ছিলেন। আচ্ছা, আপনি আমাদের অনেক শিক্ষক, মানে আমার বাবার অনেক শিক্ষক, কোনদিন তারা এরকম কোন মন্তব্য আসলে স্বাভাবিকভাবে করেছেন কিনা আপনি দেখেছেন কিনা? এরকম করে ওটা হয় না। আমিও হিন্দু ইদানিং কালে একটা ফ্যাশন হয়েছে। যাই এই কথার মধ্যে আমি যাচ্ছি না, আমি যে কথাটার মধ্যে আসতেছি যে এখন সবাইকে হুঁশিয়ার হওয়া উচিত যে ধর্ম নিয়ে যেন কেউ বাড়াবাড়ি কথা না বলে। দ্বিতীয় কথাটা হলো যে টিচারকে যেভাবে অপদস্থ করা হয়েছে, রাজনীতি দেখছেন, আমি এটা একটা বোকামি, এর মধ্যে আপনি কোন রাজনীতি? আমি মনে করি যারা এটা করছে তারা এই সিচুয়েশন কন্ট্রোল করার জন্য তারা উপযুক্ত না। তারা এটা তাদের ভিতরে কোনো দূরভিসন্ধি ছিল কি ছিল না এটার বিষয়ের আগে আমি যেটা মনে করি যে দি ওয়ে হ্যাভ টেকেন, যেটা যে পদ্ধতিটা তারা গ্রহণ করছে তারা কোনো বুদ্ধিমানের পরিচয় দেয় নাই, এবং তাদের যে সিনসিয়ারিটি তারা যদি আপনি বলে থাকেন যে এটা বাঁচানোর জন্য করছে, তো একজন লোককে এইভাবে, শুধু একজন লোক না, এটা শিক্ষক সমাজকে সমাজকে অপদস্থ করে এখানে পুলিশের ভূমিকাটা খুবই লজ্জাজনক। আমি বাবু ভাই আপনার কাছে জানতে চাই, বাবু ভাই আপনি কি মনে করেন এই শিক্ষক আসলে রাজনীতির বলি হলেন কিনা? এটা ধর্মের রাজনীতি, ধর্মকে ব্যবহার করা রাজনীতি, যেটিকে ফ্যাশন বলে আখ্যা দিচ্ছেন কেউ, আপনারাও বলছেন যে এটা আপনারা সহ্য করবেন না, এরকম না। আমি পরিষ্কার বলতে চাই যে এই হেডমাস্টার যদি ধর্ম নিয়ে বা আল্লাহকে নিয়ে কোনো বক্তব্য রেখেই থাকেন, মেবি যদি এটা আমরা সত্যি ধরে নেই, তাহলে কি এই বিষয়টি নিয়ে এই ধরনের কর্মকাণ্ড করা উচিত? নিশ্চয়ই উচিত না। আবার যদি এইটা মিন করি যে উনি কথাটা বলেছেন সেই কারণে মানুষ জড়ো হয়েছে, ব্যাপক মানুষের এই তার প্রতি যে অত্যাচার করার মনোভাব নিয়ে এসেছেন, সেইটাকে ঠেকানোর জন্য যদি সেখানে শামীম ওসমান উপস্থিত হয়ে থাকেন, সেলিম ওসমান, তাহলে সেলিম ওসমান নিশ্চয়ই চিন্তা করেছেন যে সিচুয়েশনটা কিভাবে ট্যাকেল করা যায়। যদি সেই মন থেকে, সেই চিন্তা চেতনা থেকে তিনি এই শিক্ষককে সাময়িকভাবে একটু হেয়প্রতিপন্ন করে জীবন ওই রক্ষা করার দায়িত্ব নিয়ে থাকেন, এটা ওনার জ্ঞানের পরিধি থেকে হয়তো সঠিক, কিন্তু বাস্তবতা হলো
যে এইভাবে ট্যাকেল করাটা আমার যথাযথ হয়। আমরা একটা বিরতি নিচ্ছি দিওয়াই অধ্যাপক শামীম রেজা, আপনাদের দুজনের কাছ থেকে আমি এর মধ্যে রাজনীতিটা বুঝতে চাইবো। আপনারা যখন না, এখানে রাজনীতির কি থাকে না আমি সেটাই আমি একটু জানতে চাইবো যে এটির শিক্ষক শ্যামল কুমার ভক্ত আসলে আমরা- রাজনীতির বলি হলেন আমরা কিনা, কিন্তু অনেক ধর্ম সময়- নিয়ে রাজনীতির বলি হলেন কিনা, যা আমরা একটা বিরতি নিয়ে আমরা ফিরতে কিন্তু পারি। পুরো ঘটনাগুলো এই যে এক ধরনের অপপ্রচার মাইকে মসজিদে ব্যবহার করে যে ঘটনাটা ঘটানো হলো, এই ঘটনা সত্য মিথ্যা অনেক কিছু যাচাই করা যেত, কিন্তু সবার আগে যেটা দরকার ছিল শিক্ষা এবং একজন শিক্ষক একটা যাদেরকে বলা হয় যে জাতির বিবেক, সেই বিবেককে রক্ষা করা। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো যে এই টোনটা সরকারের নীতি নির্ধারকরা কেন বুঝতে পারলো না। মানে আমি অপারক যে একজন শিক্ষককে এই ঘটনার মধ্য দিয়ে যে তার ব্যাপারে একটা সুবিচার, তাৎক্ষণিক একটা সুবিচার করার মধ্য দিয়ে যে তার সম্মান রক্ষা করা, পুরো শিক্ষার এবং কি বলে পুরো জাতির একটা সম্মান রক্ষা করা, তারপরে হলো আপনার এর পেছনে কি রাজনীতি আছে, সেই রাজনীতিগুলি অভ্যন্তরীণ বা কি বলে তার ঘরোয়া কোনো স্থানীয় কোনো রাজনীতি আছে কিনা সেই বিষয়ে তদন্ত করা। আমরা যে বলছি আওয়ামী লীগ জনপ্রিয়তার গেমে ধর্মকে ব্যবহার করে একটু এগিয়ে থাকতে চায় কিনা এখন, এইটা এক ধরনের হলো কি, মানে ওনারা দুই দলই হয়তো বললে আমার পরে ক্ষুব্ধই হবেন, এই যে কথায় কথায় একটা কিন্তু যদি শব্দ দেখবেন যে সুর কিন্তু একই, যে একটা যদি আচ্ছা এটা হয়তো বলে থাকতে পারে, এই কথাগুলি কেন নিয়ে আসা হচ্ছে? একজন ফৌজদারি অপরাধ করলেন এবং একজন সরাসরি চোখের সামনে আমরা দেখলাম যে নির্যাতনের শিকার, নিগ্রহের শিকার হচ্ছে, আমরা সেই ব্যাপারে ব্যবস্থা নিলাম না, আমরা কোথা থেকে কোন মসজিদে কি বলা হলো সেটার উপর ভিত্তি করে আমরা বলছি যে না এটা হতেও পারে। এইটা তার মানেটা কি? দুই দলই হচ্ছে ধর্ম নিয়ে খুব সংকুচিত, ধর্মকে রক্ষা করতে চায়, ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়। এইটাকে একটা অংশ হচ্ছে প্রকাশ্যে আর একটা অংশ অপ্রকাশ্যে, মানে এটার মধ্যে অবশ্যই রাজনীতি আছে। যার কারণেই কিন্তু আজকে এই শিক্ষকের মর্যাদাটা আমরা তাৎক্ষণিকভাবে রক্ষা করতে পারলাম। আমি একটু শিক্ষক শামীম রেজার কাছে যেতে চাই। আমাদের দর্শকদের মধ্যে একাংশ প্রশ্ন করছেন, যখন আমরা দেখি যে রাস্তা ওভারব্রিজে না পারানোর কারণে মিলিটারি মানুষকে কান ধরে উঠবোস করাচ্ছে, আমরা যখন দেখি যে হেফাজতের কথা বলছেন যে হেফাজতের লোকজনকে দেরকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, তখন আমরা আসলে এত প্রতিবাদ করি না। একটা শিক্ষক সে এমন কি আর আলাদা, তার মর্যাদা আছে আর কারো কি মর্যাদা নেই, এরকম প্রশ্ন আসছে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যদি একটু বলেন। প্রথমে সবাই যেভাবে সম্মান দিচ্ছেন তাতে শিক্ষক হিসাবে আমি খুব বোধ করছি যে না অন্তত বেশ একটা প্রোটেকশন আছে, চারপাশের লোকজন এত সম্মান দেন। ভুল জিনিসটা আমার কাছে যেটা আসছে খালেদ, আমরা কিন্তু চারজনাতে একটা বিষয় একমত যে আমরা বিচারের ওই বিষয়টা কিন্তু কেউ অনুমোদন করছি না, যে এটা তাদের দায়িত্ব ছিল না, তারা এটা করতে পারেন না। আর একটা বিষয় যে এই নৈতিক বিষয় বাদ দিল, একটা প্রশাসনিক এখানে দায়িত্ববোধের ঘাটতি রয়েছে, যাদের দায়িত্ব ছিল তারা কতখানি পরিস্থিতি মোকাবেলা করতে পেরেছেন। তো যে কথাটা যারা প্রশ্ন করেছেন, দেখেন আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধু শিক্ষক হিসাবে না, এই প্রতিবাদটা মানুষ হিসাবে, মানুষের মর্যাদা হিসাবে যাকে করা হয়েছে, তিনি একজন পেশাজীবী, তিনি একটা চাকরিতে আছেন, তিনি একজন সিনিয়র নাগরিক। এই বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠার শুরুতেই বলা হয়েছিল যে আমাদের উল্লেখযোগ্য লক্ষ্যই হবে মানব মর্যাদা প্রতিষ্ঠা করা। আমরা কথাটা বারবার স্মরণ করিয়ে দিই, এটা একটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু দীর্ঘ প্রক্রিয়া শেষে ফাউন্ডিং ফাদার্সরা কিন্তু এই কথাটাই বলেছিলেন। আমি মনে করি সবকিছু বাদ দিয়ে, তার ধর্ম কি, তার অন্য পরিচয় কি, তার ভাষা কি, সমস্ত কিছু বাদ দিয়ে তিনি একজন নাগরিক, তিনি একজন বয়স্ক মানুষ, তিনি একজন পেশাজীবী, তিনি কাজ করে এখানে এই রাষ্ট্রে তিনি সার্ভিস দিয়ে চলেন। তাকে আমি এইভাবে বিচার করতে পারি না, এইভাবে তাকে আমি উপস্থাপন করতে পারি না, একদম সরাসরি কথা। আর যে প্রসঙ্গ দীপক ভাই যেটা যে বলছিলেন তার সঙ্গে একটু করে যোগ করে আপনি যে প্রশ্ন বলছিলেন যে ধর্মের একটা ব্যবহার তো আমরা লক্ষ্য করছি, এখন ওখানে একটা অসহিষ্ণু পরিবেশ তৈরি হয়েছিল বলে আমরা জানতে পারছি অন্তত রিপোর্টগুলোতে, যে জনগণকে ঠেকানো যাচ্ছিল না। এইটার যদি আপনি ব্যাখ্যা করেন, আমি বলবো যে এটা যে সংখ্যাগুরু যারা, ডমিন্যান্ট যারা, তাদের একরকম তাহলে মতামতের প্রতিফলন আমাকে ধরতে হবে যে কোনো ক্ষেত্রে। আর একটা বিষয় হলো যে আমাদের ধর্মীয় অনুদারতা কোন পর্যায়ে পৌঁছাচ্ছে সেটা কিন্তু আমাদের চিন্তা করা উচিত একাধিকবার, যে উদার করবার পরিবর্তে অনুদারতার দিকে আমরা যাচ্ছি কিনা। আর আপনি একটা জিনিস খেয়াল করেন যে রাজনীতিতেও তো সহিষ্ণুতা নাই, সুতরাং এরকম একটা পরিস্থিতির মধ্যে যদি ধর্ম বা রাজনীতি বিষয়ে কোনো পৃষ্ঠপোষকতা তৈরি হয়, সামাজিক অনুমোদনের বিষয় তৈরি হয়, আমি আবারও বলি সামাজিক অনুমোদনের বিষয় তৈরি হয়, আপনার সঙ্গে আমার কোনো কিছু বলছে, আমি মসজিদে নামাজে গিয়ে বললাম যে এই ব্যক্তি কিন্তু আমাকে মোটামুটি এই বিষয়টা বলেছেন, এবং সেটা যেটা সামাজিক অনুমোদন তৈরি হয়। প্রতিটা হত্যাকাণ্ডের পরে আপনি দেখেন যে হত্যাকাণ্ডের শিকারের পরে এক ধরনের সামাজিক ব্যাখ্যা আমরা দিচ্ছি,
যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ধরেন এক্ষেত্রেও যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, উল্টা তার পরিবার জাস্টিফাই করতে হচ্ছে যে ভাই আমার বাবা তো ভালো মানুষ ছিলেন, আমার ভাই তো ভালো মানুষ ছিলেন। আমি যে কারণে বলছি যে এই ধর্ম নিয়ে যে বিভিন্ন মাত্রিক ব্যবহার এবং তার ধারণা, আর মানে তার একটা বড় ধরনের প্রকাশ এখানে এখন যে কারণে ঘটনাটা ঘটে গেছে দুর্ভাগ্যজনক, তার একটি বড় প্রকাশ এখানে ঘটেছে। আমি জনাব নজরুল ইসলাম বাবু আপনার কাছে জানতে চাইবো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য একটি প্রসঙ্গে সংসদে বলেছিলেন যে তিনি ওসমান পরিবারের সঙ্গে আছেন, তিনি অনেক দিন ধরে তার পরিবারের সাথে তার সম্পর্ক আছে। আপনি কি মনে করছেন যে এইটা একটা কারণ হতে পারে যে ওসমান পরিবারের কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা যে মামলা করা সেটার ক্ষেত্রে একটা ইম্পিডিমেন্ট হতে পারে? এটা দর্শকদের অনেকে এটি জানতে চাইছেন, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী দেশে বাইরে আছেন, তিনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, আপনারা কোনো সিদ্ধান্ত নিতে আসলে এক ধরনের। আমি বিনীতভাবেই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন, বিষয়টি সঠিক নয়। আমি পার্লামেন্টে ছিলাম, উনি পার্লামেন্টে একটা বক্তব্যে যে কথাটা বলেছিলেন যে আমি এই পরিবারের সাথে আছি এবং এই ওসমান পরিবার দীর্ঘদিন যাবৎ এদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সর্বক্ষেত্রেই ভূমিকা রেখেছে, এমনকি ভাষা আন্দোলনেও এই পরিবারের ভূমিকা রয়েছে। সেই কারণেই উনি দায়িত্ব নিয়েছেন। কেন দায়িত্ব নিয়েছিলেন? নাসিম ওসমান যখন মৃত্যুবরণ করেন তখন তিনি পার্লামেন্টের মেম্বার ছিলেন। ওনাকে নিয়ে ওনার ভাই অনুজ শামীম ওসমান সাহেব পার্লামেন্টে একটা বক্তব্য রেখেছিলেন যে নাসিম ওসমান কিছুই রেখে যেতে পারেননি, ওনার ছেলে মেয়েদের। আপনি প্রধানমন্ত্রী কি বলেছেন সেটা একটু বলেন। প্রধানমন্ত্রী সেই কারণেই বলেছিলেন যে নাসিম ওসমানের পরিবারের জন্য, ওসমান পরিবারের জন্য যদি কিছু না থাকেন, এই বক্তব্য শুনেই তিনি বলেছেন সবকিছুর দায়িত্ব তিনি নিয়েছেন। ওসমান পরিবারের পাশে আমি আছি। হ্যাঁ, অবশ্যই। সেটি একটি চাপ সৃষ্টি করছে কিনা আপনার? এইটা তো মাননীয় প্রধানমন্ত্রী দেশের একজন নাগরিক, শ্রেষ্ঠ নাগরিকের একজন, পার্লামেন্টে যিনি ভূমিকা রাখছেন, তার পক্ষে সেই পরিবারের পক্ষে থাকবেন না? সেই পরিবারের পক্ষে থাকুন। মানে সেটি হচ্ছে যে সেলিম ওসমানের বিরুদ্ধে যে ফৌজদারি অপরাধের কথা বলছেন, আমি সেটি খুব পরিষ্কারভাবে বলি, সেলিম ওসমান সাহেব যে কাজটি করেছেন সেটার সাথে এই আমার ভিন্নতা রয়েছে। কিন্তু সেলিম ওসমান সাহেব যদি সত্যিকার অর্থে শিক্ষককে সেই মুহূর্তে রক্ষা করার এই ব্যবস্থা হিসেবে এটাকে বেছে নিয়েছেন, এটাই যদি সত্যি হয় তাহলে তো তিনি মানবতার পক্ষে কাজ করেছেন, এটাও তো সঠিক। আমি বলতে চাই যে আল্লাহ এবং আল্লাহ রসুল নিয়ে কথা বলাটা কেউ এই দেশের মানুষ কোনোদিন কম্প্রোমাইজ করে নাই। আর এই ঘটনার সাথে কোনো সাম্প্রদায়িক বা রাজনীতি জড়িত ছিল বলে আমার মনে হয় না। এখানে একটা সেন্টিমেন্ট কাজ করছে, এবং সেন্টিমেন্টটা এমন একটা জিনিস যেটা যে কোনো বিষয়ের উপরে এটা হইতে পারে। যেমন আমাদের দেশ যে স্বাধীন হয়েছে, এই দেশের মানুষ কিন্তু একটা সেন্টিমেন্টে এক হয়েছে যে আমরা পাকিস্তানের অধীনে থাকবো না। এখন আমার প্রশ্ন হলো, এখন শুরু হয়েছে রাজনীতি এইটা নিয়ে। এখন আমি চাই যে আমার প্রপোজালটা হলো এই এমপি, লোকাল এসপি এবং ম্যানেজিং কমিটি থেকে তার ডাকা হোক, তাদের আপনাকে টকশোতে আনেন, তাদের প্রশ্ন করেন যে তারা কেন একজন শিক্ষককে এইভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এইভাবে অপদস্থ করবো, এবং শিক্ষক সমাজ এতে না। কিন্তু আপনি আল্লাহ রাসূলের কথা যে বললেন, উনি কি করলেন কিনা এটা কিন্তু প্রতিষ্ঠিত না, বাট এই কথাটা কেন এটা সাবজেক্ট টু ইনকোয়ারি, কারণ এটা বিরুদ্ধে অপপ্রচার হইতে পারে, আবার সত্য হইতে পারে। সত্য হইতে পারে, এটা কেন মনে হচ্ছে আপনার? কারণ আমি তো এই ঘটনাটা এখন পর্যন্ত ভিতরে ঢুকি নাই, কিন্তু যে সত্য কথাটার একটা কথা আমি পরিষ্কার যে এই দেশের মানুষ আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে এই দেশের এবং এই ঘটনাটা এত হাজার হাজার লোক যে সমবেত হইল না, এই কথাগুলি বলার মধ্যে সেটা তো একটা ঘটনা, এবং আপনিও বলছেন যে অপপ্রচারের মাধ্যমে হইতে পারে। না, যদি অপপ্রচার হয় সেখানে যদি সেলিম ওসমান সাহেব থাকেন, ওনার নৈতিক দায়িত্ববোধটা কি? এই শিক্ষককে রক্ষা করা, এই গণরোষ থেকে সেভ করা, এভাবে না ওই মুহূর্তে আগামীকাল যদি আমার বিরুদ্ধে একটা অভিযোগ আসে, আপনি আমাকে এইভাবে সেভ করবেন, সমর্থন করছি, আমি কিন্তু এটা সমর্থন করছি না। আমি বলছি আপনি আমাকে সেভ করেন না, আপনি আমার প্রতি মানবিক হয়ে না। তৈমুর আলম খন্দকার, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।